শুভ সন্ধ্যা friends, hoping I am audible and visible. Let me test it from my desktop. Yes, I am visible. Hope I am audible also. আজকে একটা খুব জেনারেল ডিসকাশন করব খুব অল্প সময়ের জন্য। সাবজেক্টটা হচ্ছে এরকম যে 1947 যে ট্রান্সফার অফ পাওয়ারটা হয়েছিল যে পদ্ধতিতে এবং যাদের হাতে, নাম্বার ওয়ান, এবং তারপর ইন ওয়েস্ট বেঙ্গল 1977 যাদের হাতে ক্ষমতা হস্তান্তর হলো এবং যেভাবে, তারপর ইন ওয়েস্ট বেঙ্গল 2011-তে যে আবার ট্রান্সফার অফ পাওয়ারটা হলো, ক্ষমতা হস্তান্তর হলো, আর ওপার বাংলায় তথাকথিত বাংলাদেশ মুক্তিযুদ্ধের নামে যেভাবে ক্ষমতা হস্তান্তর হলো মুজিবুর রহমানের হাতে এই ওপার বাংলায় 1971-এ, এই সবগুলোর মধ্যে একটা অনেকগুলো অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে, কারণ সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন ফোর্সের অ্যাক্টিভিটি, কিন্তু কতগুলো জায়গাতে জেনারেল ট্রেন্ডস আছে, একটা সাধারণ গ্রামার কাজ করেছে। এবং বিশেষ করে আমরা জনগণ, ভারতের জনগণ, পশ্চিমবাংলার জনগণ, ওপার বাংলার জনগণ হ্যাভ বিন চিটেড। আমি এই অ্যাঙ্গেলটা, হাউ উই হ্যাভ বিন চিটেড অ্যান্ড কীভাবে, শুধু এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো। দেখুন, 1947 তার আগে বিভিন্ন শক্তি কাজ করেছে ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এবার খুব যদি অ্যানালাইসিস করেন কারা কারা ব্রিটিশের এগেনস্টে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং কাজ করেছে, দেখবেন সবাই কিন্তু ইউনিফর্মলি অ্যান্টি ব্রিটিশ ছিল না, সবাই কিন্তু মনে প্রাণে ব্রিটিশের বিরুদ্ধে ছিল না। একটা গ্রুপ ছিল ডেডিকেটেড, দে আর এডুকেটেড, ডেডিকেটেড অ্যান্ড ট্রুলি প্যাট্রিয়টিক। তারা মানুষের, জনগণের হাতে ক্ষমতা চেয়েছিল, ফ্রম দ্য হ্যান্ডস অফ দি ব্রিটিশ। ডেডিকেটেড, দে আর স্যাক্রিফাইসিং। আর একটা গ্রুপ ছিল, তারা একদম মধ্যপন্থী, ব্রিটিশের সঙ্গে গোপনে আন্ডারস্ট্যান্ডিং রেখে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছে, এবং তারা কোথাও কিন্তু দেখবেন খুব একটা স্যাক্রিফাইস করেনি, সব জায়গায় আন্ডারস্ট্যান্ডিং করে চলেছে, কিন্তু নাটকটা সামনে করেছে খুব ভালো যে তারাও প্যাট্রিয়টস। তাদেরকে জনগণ প্যাট্রিয়টস হিসেবেই মনে করেছিল, অভিনয়টা এত সুন্দর ছিল। আরেকটা, দেবজ্যোতি চক্রবর্তী, গুড ইভিনিং স্যার, আরেকটা গ্রুপ যেটা হচ্ছে সাধারণ মানুষ, তারা অত কিছু বোঝে না, তারা সাধারণ চিন্তা করে যে দেশ থেকে ইংরেজি চলে যাওয়া উচিত, তারা দে হ্যাভ জয়েন্ট দ্য মুভমেন্টস। এবার মুভমেন্টসের বিভিন্ন স্তর ছিল, কতগুলো ভায়োলেন্ট মুভমেন্টস, নন ভায়োলেন্ট মুভমেন্টস, এবং সেকেন্ড গ্রেট ওয়ারের পরে যখন সিচুয়েশানটা, বিশেষ করে যখন নেভাল মিউটিনির পরে, আইনের ট্রায়ালের পরে নেভাল মিউটিনি, রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি, এই প্রেক্ষাপটে ব্রিটিশ যখন একদম বুঝতে পারল যে এই দেশে থাকা সম্ভব নয়, দে প্ল্যান্ড হাউ টু রিট্রিট ফ্রম দিস ল্যান্ড।
বাট প্রিজার্ভিং দেয়ার ইন্টারেস্ট। আর এদিকে মুশকিলটা হয়েছিল কি, ভারতবর্ষের ট্রুলি যে ন্যাশনালিস্ট ফোর্স লেড বাই নেতাজি সুভাষচন্দ্র, তার পক্ষেই কিন্তু যুদ্ধটা সম্পূর্ণ করে ব্রিটিশের কাছ থেকে ডিরেক্টলি ক্ষমতা কেড়ে নেওয়ার মতো পরিবেশ ছিল না। কারণ গ্রেট ওয়ারে ব্রিটিশ আমেরিকানরা জয়ী হয়েছে এবং নেতাজিকে পর্দার পেছনে চলে যেতে হলো। এই জায়গায় ব্রিটিশ একটা সুযোগ পেল, আর ওই মধ্যপন্থী যারা প্যাট্রিয়টের ভেগ ধরে, সাধুর ভেগ ধরে, মহানের ভেগ ধরে যারা ফ্রিডম মুভমেন্টে ছিল, গান্ধী ব্রিগেড পার্টিকুলারলি, এরা সুযোগ পেল। কারণ ব্রিটিশ জানে যদি আরও কিছু দেরি করে ভারতবর্ষে, তাহলে ন্যাশনালিস্ট মুভমেন্ট এবং ন্যাশনালিস্ট লিডার্স উইল গেইন দ্য স্ট্রেংথ অ্যান্ড থ্রো দেম আউট, তখন কিছু করার থাকবে না। তাই তাড়াহুড়ো করে এই ট্রান্সফার অফ পাওয়ারটা করতে হলো, এবং ট্রান্সফার অফ পাওয়ারটা করা হলো টু দ্য মধ্যপন্থী, যারা ব্রিটিশের সঙ্গে দীর্ঘকাল বিহাইন্ড দ্য কার্টেন কম্প্রোমাইজ করে, আন্ডারস্ট্যান্ডিং করে, যারা সকল প্যাট্রিয়টসে যে বসেছিল, তাদের কাছেই পাওয়ারটা ট্রান্সফার হলো। হ্যাঁ, দেখেছেন, আমি বহুবার বলেছি কি গান্ধী, নেহেরু এরা সবাই হচ্ছে ব্রিটিশের এজেন্টস বিহাইন্ড দ্য কার্টেন, দে আর কোলাবোরেটিং। ওদিকে জিন্নার সঙ্গেও কিন্তু ব্রিটিশের একটা কোলাবোরেশন আছে। তাহলে ব্রিটিশ দেখল দেশকে ভাগ করে এদিকে নেহেরু গান্ধীর হাতে ক্ষমতা হস্তান্তর করলে, আর ওদিকে পাকিস্তানে জিন্নার হাতে ক্ষমতা হস্তান্তর করলে, তাদের স্বার্থ ইন দ্য সাবকন্টিনেন্ট will not be hampered. Though physically they are retreating from this South Asia, but their economic empire is being maintained. Financial economic empire being maintained. তাই কিন্তু হয়েছে। দেখবেন এই যে লোক যাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে, তারা যে সৎ ব্যক্তি নয়, ভালো ব্যক্তি নয়, এটা কিন্তু চার্চিল পরিষ্কার মুখে বলেও দিয়েছেন। যখন এটলি লেবার পার্টি, এটলি যখন প্রাইম মিনিস্টার আফটার দি এন্ড অফ দি সেকেন্ড, জাস্ট ইভিন বিফোর দ্য এন্ড অফ দি সেকেন্ড গ্রেট ওয়ার, এবং চার্চিল তখন অপোজিশন লিডার, 47-এ যখন ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল সাবমিট করছেন এটলি, অপোজিশন লিডার চার্চিল ইজ অপোজিং। কি বলছেন এটলি? To whom you are transferring power in India? To those scoundrels, lumpens. কি ল্যাঙ্গুয়েজ দেখুন, টু দ্য, এগুলো ব্রিটিশ পার্লামেন্টের রেকর্ডস, টু দোজ স্কাউন্ড্রেলস, লুম্পেন্স, ফ্রিবুটার্স, এরা এত অপদার্থ, ওয়ান ডে ইন ইন্ডিয়া এয়ার অ্যান্ড ওয়াটার উইল বি ট্যাক্সড। এদের কাছে তুমি ক্ষমতা হস্তান্তর করছো, টু দ্য স্কাউন্ড্রেলস, লুম্পেন্স। চার্চিল জানতেন এই গান্ধী নেহেরু গ্রুপটা কি জিনিস, জানতেন। আবার ঠিক তেমনি দেখুন 1971-এ, এই তথ্যটা আমি আমার ভলিউম 1 নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যে দিয়েছি। আরেকটা জায়গা, ইভিন এই যে ভাগবাটোয়ারা করে দেশকে ক্ষমতা হস্তান্তর করা হলো, এটা পরিষ্কার ভাষায় বলে দিয়ে গেছেন, এবং ব্রিটিশের নিজের স্বার্থে আর নেহেরু এবং জিন্নাদের স্বার্থে পরিষ্কার বলেছেন খান আব্দুল গফ্ফর খান। 1970 খান আব্দুল গফ্ফর খানকে ভারতে নিয়ে আসা হয়েছিল, এবং তাকে নিয়ে আসা হয়েছিল ওইখানে গান্ধী, সম্ভবত মনে পড়ছে আমার, 70 গান্ধী পিস ফাউন্ডেশনের তরফ থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে, এবং ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সেই সময় ভারতবর্ষ এসেছিলেন। এবং এটা হচ্ছে বাংলাদেশ লিবারেশন ওয়ার শুরু হওয়ার আগের বছর। হ্যালো, এবার তখন ওপার বাংলা আস্তে আস্তে হিট জেনারেট করছে, সেই প্রেক্ষাপটে এসেছিলেন।
তখন এখানে অনেকগুলো প্রেস মিট করেছিলেন, প্রেস মিটে কিছু বক্তব্য রেখেছিলেন। একটা বক্তব্য একটু বলে শোনাই। মনে রাখবেন, এই খান আব্দুল গফ্ফর খান, হি ওয়াজ এগেনস্ট পার্টিশন অফ ইন্ডিয়া, অলসো এগেনস্ট দ্য ট্রান্সফার অফ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স টু পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান। এবং এই সময় গান্ধী কিন্তু তাকে হেল্প করেননি। হি ওয়াজ এ ডেডিকেটেড ম্যান, কংগ্রেসম্যান, গান্ধীবাদী। উনি কখনো স্বপ্নে ভাবেননি যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স উইল গো টু পাকিস্তান। এটা একটা বড় চ্যাপ্টার। হি ওয়াজ শকড when he saw that the Gandhians and Gandhi himself was helping Jinnah to take over Northwest Frontier Province. উনি বলেছিলেন, মহাত্মাজি, you are sending us to the mouth of wolf, নেগড়ের মুখে ঠেলে দিচ্ছেন। কি শকিং! এবং তারপরেও উনি যে ভারতবর্ষে এসেছিলেন অনেক দুঃখ নিয়ে, উনি এসে একটা প্রেসকে একটা বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যটা হ্যাঁ একটু 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 পড়ে শুনিয়ে দিই। কি বক্তব্য? টাইমস অফ ইন্ডিয়া, 6/4/1970। On the basis of communal feelings, once in momentary absence of Subhas, India was divided, giving bluff solution of it. To the nation being so afraid of Netaji Subhas that he might come out one day in the subcontinent, both Mr. Nehru and Jinnah sat together on the throne, and lastly they proved themselves inefficient. বাংলাটা কি? এবার এসব কিছুই হতো না। আক্ষেপ করে বললেন খান আব্দুল গফ্ফর খান, শুধু সুভাষের সাময়িক অনুপস্থিতির জন্যই এভাবে ভারত বিভাজন করা সম্ভব হলো। জনসাধারণকে এই বলে ধোঁকা দেওয়া হলো এটাই নাকি সাম্প্রদায়িক সমস্যার যথার্থ সমাধান। পাছে সুভাষ আবার ফিরে আসে, সেই ভয়েই নেহেরু এবং জিন্না সেদিন তাড়াতাড়ি শাসন ক্ষমতা হাতে তুলে নিলেন এবং দুজনেই সমানভাবে ব্যর্থতার পরিচয় দিলেন। খান আব্দুল গফ্ফর খান। আমি একটা জিনিস বললাম, সুভাষচন্দ্রের ভয়ে, জাতীয়তাবাদীদের ভয়ে, সত্যিকারের দেশপ্রেমিকদের ভয়ে ব্রিটিশ পরিকল্পনা করে ওদিকে জিন্না, এদিকে গান্ধী নেহরুদের হাতে ক্ষমতা তুলে দিল। পাছে সুভাষ বোস চলে আসে, পাছে ন্যাশনালিস্টরা ক্ষমতা আরও ক্ষমতাবান হয়। শঙ্কর, you have thrown us to the wolves, you have thrown us the mouth of wolves. Yes, mouth of wolves. Yes, শঙ্কর। এবার আসছি আমি, অর্থাৎ কি হলো, আমরা ঠকে গেলাম, উই ওয়ার চিটেড। এবং সেদিন আমরা কিন্তু সেই মুহূর্তে আমাদের মেজরিটি, আমাদের পূর্বপুরুষরা ভাবতে পারেনি যে গান্ধী নেহরুরা কত বড় স্কাউন্ড্রেল, কত বড় ট্রেটার। সেদিন বুঝতে পারি, উই ওয়ার চিটেড, উই ওয়ার চিটেড পিপল, উই ওয়ার চিটেড। ঠিক তেমনি আবার আসছি আমি পরের ঘটনায়। পরের ঘটনাটা আমি আসি, ক্রোনোলজিক্যালি আসি। 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ার। তারপরে ক্রোনোলজিক্যালি আসবো আমি, ওয়েস্ট বেঙ্গলে আসবো। বাংলাদেশ মুক্তিযুদ্ধে অ্যাপারেন্টলি আমরা উপার বাংলার মানুষ, বাঙালিরা, আমরা কি ভাবছি যে মুজিবুর রহমান ইজ এ গ্রেট প্যাট্রিয়ট এবং বাঙালিদের জন্য তিনি অতি মহান। তুমি বাঙালির জন্য অনেক কিছু করবেন এবং অনেক কিছু করছেন, ত্যাগ করছেন। পেছনের সত্যিটা কিন্তু বুঝিনি আমরা। বাঙালি এই যে মুজিবুর রহমান সামনে মুভমেন্টস করছেন, কিন্তু মুভমেন্টের পেছনে তিনি কিভাবে পাক আর্মির সঙ্গে কোলাবোরেট করছেন, এইটা সেদিন বুঝতে পারিনি। একই জিনিস
গান্ধী ব্রিটিশের সঙ্গে যেভাবে আমাদের চোখের দেখার বাইরে পর্দার পেছনে যেভাবে কোলাবোরেট করতেন, মুজিবুর রহমানও ঠিক সেমনি কোলাবোরেট করেছেন। উনি মুভমেন্টটা করেছেন কারণ টাওয়ারিং ফিগার, ইমোশনাল ভয়েস, বাঙালির এই যে সেন্টিমেন্টটাকে তিনি ইউজ করেছেন টু বি এ লিডার ইন ইস্ট পাকিস্তান, ইন ইস্ট বেঙ্গল। কারণ তাকে পাল্লা দিতে হবে ওয়েস্ট পাকিস্তানের সঙ্গে। ওয়েস্ট পাকিস্তানের হাত থেকে নিজের প্রয়োজনীয় ক্ষমতাটুকু, সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার তার স্বপ্ন, এই স্বপ্ন সার্থক করতে গেলে তার বেস তো হচ্ছে ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান। সেই বেসটাকে স্ট্রং করতে হবে। সেই বেসটাকে স্ট্রং করার জন্যে তখন সে ভান করেছে যে ওপার বাংলার বাঙালি হিন্দুদের জন্য সে কত প্রেমিক। মুসলিমের জন্য তো প্রেম তার আছেই, এই অভিনয় তাকে করতে হয়েছে। এবং এই অভিনয় করার জন্য সার্থকভাবেই বেশ কিছু হিন্দু নেতা ওপার বাংলার তাকে ফলো করেছেন, একদম প্যাশনেটলি ফলো করেছেন। ফলে মুজিবুর রহমান একসময় ওপার বাংলার যেমন মুসলিমদের সমর্থন পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন, ওপার বাংলার বাঙালি হিন্দুদেরও সম্মান শ্রদ্ধা পেয়েছেন, এবং সবাই মিলে তাকে নেতৃত্বের আসনে তাকে বসিয়েছে, এবং ইলেকশনে ব্রুট মেজরিটি তাকে ভোট দিয়েছে। এইটাকে উনি ক্যাপিটালাইজ, অভিনয়, তার অভিনয় চাতুর্য তাকে নেতা বানিয়েছে। কিন্তু তলে তলে তিনি কত বড় কোলাবোরেটর উইথ দ্য ব্রিটিশ, উইথ দ্য পাক আর্মি, এটা বোঝা যায়নি। এটা অনেকেই আজও, এই ব্যাপারটা আজও অনেকে বোঝে না। আজও এপার বাংলার অনেকে বোঝে না, ওপার বাংলার এখনো অনেকে বোঝে না। কিছু কিছু মানুষ কিন্তু বলতে শুরু করেছে ওপার বাংলার যে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অব মুজিবুর রহমান ইন রিয়েল ফ্রিডম ফাইট অব ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার। একদম এই জায়গাটা। এবার সে যে 25শে মার্চ, 7ই মার্চের তার সেই রামনার মানে বিশাল ভাষণ, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, সেই ঘোষণার পরেই তো তার তো পাক আর্মির দ্বারা অ্যারেস্ট হওয়ার কথা। 3 সপ্তাহ তিনি কি করছিলেন এ নিয়ে অনেক আলোচনা করেছি। হাউ দ্য আমেরিকান অ্যান্ড ব্রিটিশ অ্যাম্বাসেডার্স ওয়াজ নেগোসিয়েটিং ইন বিটুইন, হাউ ভুট্টো হিমসেলফ অ্যান্ড সে সময়কার মিলিটারি ডিকটেটর অফ পাকিস্তান ওয়াজ ইন ঢাকা ট্রাইং টু নেগোসিয়েট। এবং উনি ওয়েট করছিলেন শুধু যে ওকে প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান করে দেওয়া হোক, কিন্তু সেইটা ওকে পশ্চিম পাকিস্তান লোক বিশ্বাস করেনি। বাঙালির হাতে টোটাল পাকিস্তান ইস্ট অ্যান্ড ওয়েস্টের ক্ষমতা তুলে দিতে চায়নি। এখানে তো বার্গেনিং অ্যাবসলিউটলি, মুজিবুর রহমান বাংলাদেশ মুক্ত বাংলাদেশ চাননি, উনি সম্পূর্ণ পাকিস্তানের ক্ষমতা চেয়েছিলেন অ্যাজ প্রাইম মিনিস্টার। এই জায়গাটাতে উনি কখনোই, উনি বাংলাদেশ মুক্তি এই রেজলিউশনে কখনো সই করেননি। যখন তার সাবঅর্ডিনেট নেতারা সবসময় বলেছে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়াতে, আপনি একটা লিখে দিন, সই করে দিন যে বাংলাদেশ মুক্ত, সই করে দিন, আমাদের কাজ করতে সুবিধে হবে, উনি সই করেননি। তাজউদ্দিন আহমেদ যখন এখানে এসে প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি বাংলাদেশ তৈরি করলেন, তার নেতৃত্বে কাজ হলো, সঙ্গে ইন্ডিয়ান আর্মি। অ্যাট দি এন্ড অফ দি ওয়ার কী ঘটেছিল তাজউদ্দিনের জীবনে? তাজউদ্দিনকে আস্তে আস্তে উনি ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন, এবং পাকিস্তানের সঙ্গে ভুট্টোর যে প্রেম কয়েক মাসের মধ্যে আবার গজিয়ে উঠেছিল। এত বড় হত্যাকাণ্ডের পরে, এত বড় রক্তারক্তির পরে আবার মুজিব দৌড়ে গেছিলেন পাকিস্তানে ভুট্টোর সঙ্গে আলিঙ্গন করতে, এবং ভুট্টো কিন্তু কখনো ক্ষমা চায়নি, পাক আর্মি কখনো ক্ষমা চায়নি। এবং সত্যটা কি, সেদিন মুজিবুর রহমান একদম আন্ডারস্ট্যান্ডিং এসেছিল যে তিনি ধরা দেবেন, ধরা উনি দিয়েছিলেন। হ্যাঁ, কেউ বলে ওনাকে ধরেছিল, কেউ বলে উনি ক্যাম্পে গিয়ে সারেন্ডার করেছিলেন, এটা নিয়ে কনফিউশন আছে। হোয়াট এভার, হি অ্যালাউড হিমসেলফ টু বি কট বাই দ্য পুলিশ, পাক মিলিটারি, হি অ্যালাউড, হি স্টেট, তার কাছে অপশান 3টে ছিল, উনি কোনো কিছু করেননি, উনি রয়ে গেলেন। আন্ডারস্ট্যান্ডিং কী ছিল? আন্ডারস্ট্যান্ডিং ছিল যে একদম
পাক আর্মি ম্যাসাকার করবে, স্পেসিফিক্যালি হিন্দু খুন করে যাবে, তাই হয়েছিল। নিক্সন ডকুমেন্ট তাই বলেছে, স্পেসিফিক্যালি হিন্দুরা খুন হয়েছে। পরে পরে ইনডিসক্রিমিনেটলি বোথ হিন্দু মুসলিম খুন হয়েছে। এবং এটাই ছিল আন্ডারস্ট্যান্ডিং যে ওপার বাংলার মুক্ত বাংলাদেশ চাইছে বাঙালি মুসলমানের থেকে হিন্দু বাঙালিরা বেশি ওপার বাংলার। ওদেরকে কোতল করলে ওদের যে মুক্ত বাংলাদেশ পাওয়ার যে স্পৃহাটা একদম জল ঢালা হয়ে যাবে। রক্তক্ষয় হয়ে গেলে, বাংলাদেশ ওপার বাংলা রক্তস্নাত হয়ে গেলে ওদের মনের তেজটা কমে যাবে। তখন জেলখানা থেকে বেরিয়ে এসে মুজিবের সঙ্গে পাকিস্তানের একটা নেগোসিয়েট করতে সুবিধে হবে। দ্যাট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু মুজিব যখন জেল থেকে বেরোচ্ছে, দেখলো না, এ তো পিকচার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, বাংলাদেশ সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। এই বাংলাদেশ যে মুক্ত হয়ে গেছে এটা মুজিব কল্পনা করেনি। এবং যুদ্ধের স্রোত যেভাবে বইবে, এটা ইন্দিরা গান্ধীরও স্বপ্নের বাইরে ছিল। এবং তাই যুদ্ধের পরে বোথ ইন্দিরা গান্ধী অ্যান্ড মুজিব, বাংলাদেশ ইন্ডিয়ান আর্মি যে প্রিন্সিপালস এবং এইম নিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধে এগিয়েছিল, ইন্দিরা গান্ধী সেই জায়গাটা স্যাবোটেজ করলেন। ইন্দিরা গান্ধী ডেস্ট্রয়েড দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া ইন দ্য সিমলা এগ্রিমেন্ট। ওদিকে মুজিব সম্পূর্ণরূপে মুক্তিযুদ্ধের যে বেসিক আইডিয়াসগুলো ছিল, বেসিক চিন্তাভাবনাগুলো ছিল, সেগুলোকে ধ্বংস করলেন। আবার বাংলাদেশকে উনি ইসলামিক বাংলাদেশের দিকে নিয়ে গেলেন। এবং যে বাঙালিত্বের যে সেন্টিমেন্ট, যে বাঙালিত্ব নিয়ে বাঙালি বাঁচবে, ওপার বাংলা বাঁচবে, সেই বাঙালিত্বকে ধ্বংস করে উনি ইসলামিক সত্তা নিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন। ইসলামিক সত্তা, আমি বহুবার বলেছি, ওপার বাংলার ক্রাইসিস হচ্ছে কোথায়? ইসলামিক সত্তা নিয়ে সে বাঁচবে না বাঙালিত্বের সত্তা নিয়ে বাঁচবে? ইসলামিত্বের সত্তা কি? যে আরব কালচার নিয়ে সে বাঁচবে। ভাই, আরব কালচার তৈরি হয়েছিল আরবের জিওগ্রাফিতে। সেই কালচার ইউ ক্যান নট ক্রিয়েট ইন ইস্ট পাকিস্তান, ইন ইস্ট বেঙ্গল। কালচার, যে কোনো কালচার গ্রো করে একটা হচ্ছে তার জিওগ্রাফির উপরে, তার লাইফস্টাইলের উপরে, অনেকগুলো। রিলিজন ইজ অলসো এ ফ্যাক্টর দেয়ার। রিলিজন এক হলেই, সব মুসলিম কান্ট্রি রিলিজন এক হলেই কালচার এক নয়। সব খ্রিস্টান কান্ট্রি রিলিজন এক হলেও সবার কালচার এক নয়। রিলিজন ইজ নট দ্য অনলি ফ্যাক্টর টু বিল্ড এ কালচার। যে কালচার ইজ স্ট্রঙ্গার টু অ্যালাউ লাইফ অফ এ নেশন। এবার আসছি আমরা সেখানে আবার ঠকেছিলাম, ওপার বাংলার ভাইয়েরা আবার ঠকেছিল। এবার আসছি আমি 1977 ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে, সেখানে কীভাবে ঠকেছি আমরা। আমি আবার বলেছি যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরেই পাকিস্তান, চায়না, আমেরিকা মিলে, তাদের ডিপ স্টেট মিলে একটা কনস্পিরেসি করেছিল। সেই কনস্পিরেসির পার্টনার হচ্ছে সিপিএম, যে আস্তে আস্তে ইস্ট পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে আস্তে আস্তে ইন্ডিয়ার মধ্যে ইনফিল্ট্রেশন ঘটিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জ করে ইন্ডিয়াকে দুর্বল করতে হবে। কারণ বাই ওয়েপন ইন্ডিয়াকে ব্রেক করা যাবে না, বাই ওয়েপন, বাই আর্মি ইন্ডিয়াকে উইকেন করা যাবে না। রাদার বাই ইনফিল্ট্রেশন, বাই ডেমোগ্রাফিক চেঞ্জ আস্তে আস্তে ইন্ডিয়াকে দুর্বল করতে হবে। এবং এই যে কনস্পিরেসিতে ওয়েস্ট বেঙ্গলের সিপিএম, ওদিকে চায়না, ওদিকে আমেরিকা এবং পাকিস্তান, এই হচ্ছে নেক্সাস। এবং আমরা সেটা বুঝতে পারি 77-এ, আমি আবার বলছি, ওই সময় যে এমার্জেন্সির পরে যখন ইলেকশনটা হয়, এই ইলেকশনের সময় একটা অপশান ছিল যে জনতা পার্টির সঙ্গে লেফট তথা সিপিএমের যৌথভাবে জয়েন্টলি একটা ফ্রন্ট তৈরি করে এগেনস্ট কংগ্রেস ইলেকশনে নড়বে, একটা প্রপোজাল ছিল। কিন্তু এই সময় জনতা পার্টির নেতৃত্বে কারা ছিলেন?
প্রফুল্লচন্দ্র সেন, সমর গুহ এরা, ওরা ভীষণ ভীত ছিল। কারণ ওরা কি দেখেছে, ইন 1967 অ্যান্ড 1969 যে দুবার যুক্ত ফ্রন্টের চিফ মিনিস্টার ছিল কে, অজয় মুখার্জি। অজয় মুখার্জিকে সিপিএম কীভাবে হেকেল করেছে, জ্যোতি বসু অ্যান্ড সিপিএম অজয় মুখার্জিকে কীভাবে হেকেল করেছে ফ্রম ইনসাইড দ্য ক্যাবিনেট, ফ্রম ইনসাইড দ্য কমন যুক্ত ফ্রন্ট। এই এক্সপিরিয়েন্স থেকে প্রফুল্ল সেন এবং সমর গুহরা খুব ভয় পেয়েছিল যে ওদেরকে সঙ্গে নিয়ে যদি ওয়েস্ট বেঙ্গল সরকারে আসতে হয় তাহলে ওরা শান্তিয়ে ওয়েস্ট বেঙ্গলকে গভর্নমেন্ট থাকতে দেবে না, ওরা জীবন অতিষ্ঠ করে দেবে। তবুও একটা কম্প্রোমাইজ চেষ্টা হয়েছিল, সেই কম্প্রোমাইজ হয়নি। আরও একটা কারণ ছিল, সে সময় অজয় মুখার্জি, সেই সময় প্রফুল্ল সেন এবং সমরদা এরা নিজেদের শক্তি সম্বন্ধে একটু বেশি মেপে ফেলেছিলেন। সেই ফাঁকা মাঠে সিপিএম ক্ষমতায় এসেছিল। সিপিএম ভাবেনি এত ক্ষমতায় সে আসতে পারবে, সে কখনোই কিন্তু এতখানি ভাবেনি যে 34 ইয়ার্সে একাধিক্রমে সে রুল করে যাবে। এবং এই রুলিংয়ের, এই সাকসেসের পেছনে আমি একটা কারণ বললাম, আর একটা কারণ বললাম, এই যে 34 ইয়ার্স রয়ে গেল ক্ষমতায়, তার মূল কারণ কেন্দ্রের কংগ্রেস থেকে তার একদম বিহাইন্ড দ্য কার্টেন সাপোর্ট, এবং আরেকটা জায়গা আমেরিকা, চায়না, পাকিস্তানের একদম ম্যাসিভ ইন্টারন্যাশনাল সাপোর্ট। এই সাপোর্টটা সিপিএমকে, আর সেই সুযোগে সিপিএম তার 34 ইয়ার্সে ওপার বাংলা থেকে কয়েক কোটি ইনফিল্ট্রেশন ঘটিয়েছে। এপার বাংলায় তাদেরকে রেশন কার্ড দিয়েছে, তখন রেশন কার্ড ছিল, রেশন কার্ড দিয়ে তাদেরকে ভারতীয় বানিয়ে দিয়েছে ফলসলি। এবার তারপর যখন এই ডিপ স্টেট আস্তে আস্তে দেখলো এবং প্যান ইসলাম দেখলো, আস্তে আস্তে সিপিএম বিভিন্ন কারণে, বাট নন্দীগ্রাম এবং তার আগে ওখানে হুগলির এই বিভিন্ন জায়গাতে, সিঙ্গুর, এই বিভিন্ন জায়গাতে হ্যাজ বিকামিং আনপপুলার। তখন এই গ্রুপ চাইল আরেকটা ফোর্সকে ওয়েস্ট বেঙ্গলে আনতে, যারা তাদের স্বার্থ, যে স্বার্থগুলো সিপিএম তাদের হেল্প করে গেছে, সেই স্বার্থই আমাদের কন্টিনিউটেড হবে, বাট মুখটা আলাদা। তারা আস্তে আস্তে পুরো ব্যাকিং করলো। অর্থাৎ এই যে সিপিএম ক্ষমতায় এলো ইন 1977, উই আর এগেন চিটেড। সিপিএম খুব সার্থকভাবে ওয়েস্ট বেঙ্গলে যতটুকু ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেট ছিল সেটাকে আস্তে আস্তে একদম ডিস্ট্রয় করে গেল। দে কনভার্টেড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডাস্ট্রিয়াল ডেজার্ট। পুলিশ ফোর্সে প্রথম পলিটিক্স ঢুকিয়ে পুলিশ ফোর্সকে পলিটিক্যাল করে দিল, এবং এডুকেশন ইনস্টিটিউটগুলোতে পলিটিক্স ঢুকিয়ে সব পার্টির পলিটিক্যাল ইউনিটস করে পুরো পলিটিসাইজড করে গেল। বেঙ্গলের যে শিক্ষাক্ষেত্রে যে সুনাম ছিল সেটাকেও ধ্বংস করলো। অর্থাৎ আমরা আবার চিটেড হলাম বাই এনিমি ফোর্সেস, আমরা বুঝতে পারিনি, উই আর চিটেড। ঠিক তেমনি 2011-তে যখন টিএমসিপি এলো, আমি বলি ওই জন্য টিএমসিপিএম, একই মেকানিজম রয়ে গেল, এবং বিহাইন্ডে ব্যাকিং ফোর্সে ম্যাসিভ টাকা এসছিল ওদেরকে বুস্টিং করার জন্যে সমস্ত। এবং সিপিএম 2011-তে এসে অনেক নাটক করেছে টিএমসিপি, কিন্তু একটা ক্রিমিনাল of the CPM era of 34 years has been punished. None has been punished. 14খানা কমিশন বসেছে, একটা কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি। একটা ক্রিমিনাল অফ দ্য সিপিএম এরা has not been punished. All criminals and criminal systems has been acquired by the TMCPM. একদম যেটা ছিল শ্মশান, সেটাকে নরকে পরিণত করা হলো। এখন শিক্ষাক্ষেত্রে সমস্ত অ্যাপয়েন্টমেন্টে করাপশান, সমস্ত যত মানি ডিস্ট্রিবিউশন সিস্টেমস ইন দ্য নেম অফ এডিং দ্য কমন পিপল, সব জায়গায় করাপশান। গোটা বেঙ্গলটা এখন প্রতিটা ক্ষেত্রে করাপশান। এবং কালচারটাও বাংলার কালচার ধ্বংস হয়ে গেছে। একটা আরবিয়ান কালচার, উর্দু কালচার এসে যাচ্ছে, এবং করাপশন সর্বত্র।
পশ্চিমবাংলায় এমন কোনো প্লেন নেই, শিক্ষা, পুলিশ, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই যেখানে করাপশন নেই, যেখানে ফলস লোক নেই। ইভেন বিসিএস অফিসার্সগুলো ফলস। এখানে নকল থানা হয়েছে, এবং এক বাঙালি নকল থানা এখানে করে সাকসেসফুল হয়ে সে দিল্লিতে গিয়ে নকল থানা তৈরি করেছে। নকল বিসিএস অফিসার্স আছে যারা ইলেকশনের সময় যারা পার্টিকে হেল্প করে, সাকসেসফুল। উই আর এগেন চিটেড ইন 2011। আমরা তো এই 2011 এই পরিবর্তনের জন্য আমরা যুদ্ধ করেছি, রাস্তায় যুদ্ধ করেছি। আমরা বুঝতে পারিনি টিএমসিপিএম, মমতা ব্যানার্জি কত ভয়ঙ্কর, এবং কোন বিহাইন্ড দ্য কার্টেন, কোন শয়তানি শক্তির এজেন্টেরা, আমরা ভাবতে পারিনি। বাংলার আজকে নরকে পরিণত হয়েছে, আমরা আবার চিটেড হয়েছি। একই প্রিন্সিপাল, একই জিনিস। ইন 1947 উই দ্য কমন পিপল হ্যাভ বিন চিটেড। ধান্দাবাজরা ক্ষমতা পেয়েছে। ওদিকে ওপার বাংলায় ইন 1971 মুজিবুর রহমান, সেখানে ওপার বাংলার মানুষ হ্যাভ বিন চিটেড, কারণ এ চিটার কেম টু পাওয়ার অ্যান্ড মুজিবুর রহমান ওয়াজ সাকসেসফুল ইন চিটিং দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান। এপার বাংলাও 1977 কমিউনিস্টরা, মুখে কমিউনিস্ট, এবং ওদের ছেলেমেয়েরা আমেরিকায় সেটেল করে, ওদের চিকিৎসার জন্য ওদের বইয়েরা থাকে আমেরিকাতে, ওরা চিকিৎসা করতে আমেরিকা ইংল্যান্ডে যায়, আর এখানে প্রতিনিয়ত আমেরিকা মুর্দাবাদ করে, আমেরিকার ক্যাপিটালিজম মুর্দাবাদ করে। ওদের মতো শয়তান এবং খুব কম আছে। কমিউনিজমের মুখোশ পরা, আর প্রতি বছর কয়েকটা করে ওই ব্রিগেডে মিছিল করা, ফেস্টিভিটি করা, মিছিলের মতো ঠিক মিছিল করা, যেন 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 ওই যখন গ্রাম থেকে যখন বাসে করে যখন লক্ষ লক্ষ লোক শহরে যেত ব্রিগেড প্যারেড, মনে হলো বিপ্লব আনতে যাচ্ছে। রাশিয়া থেকে, চীন থেকে বিপ্লবটা ব্রিগেড প্যারেগ্রাউন্ডে পৌঁছে গেছে, এবং এই বিপ্লবটা আমাদের গ্রামে গ্রামে ওরা নিয়ে আসবে। বিপ্লবটা এসে গেলেই বাংলার সব দুঃখ দূর হয়ে যাবে। এই স্বপ্ন ফেরি করে কমিউনিস্টদের নেতাদের পকেট ভর্তি হয়েছে। ওদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশুনো করেছে, বিদেশে সেটেল করেছে, ওদের চিকিৎসা হয়েছে বিদেশে। আর বাংলার দারিদ্র্যের আরও গভীরে পৌঁছে গেছে। এবং এই যে পরিযায়ী শ্রমিক ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে প্রায় 60-70-80 লক্ষ, এসব সেই দিনই শুরু হয়েছিল। বাংলার অধঃপতন সেদিন থেকেই শুরু হয়েছিল। সেই অধঃপতনকে আরও ত্বরান্বিত করেছে এই মমতা ব্যানার্জির টিএমসিপির রাজত্ব। আমরা আবার চিটেড হয়েছি, এবং এই চিটিংগুলো, এই এক্সপিরিয়েন্সগুলো অ্যানালাইসিস করে যদি মেমোরিতে না রাখি, উইল বি এগেন চিটেড। মুজিব নিজেই ইরাক থেকে আসা একজন দরবেশের বংশধর। মুজিব নিজেই তাজউদ্দিন সাহেবকে বলেছিলেন শেষ পর্যন্ত দেশটাকে ভেঙে ফেললে। ইয়েস দাদা, শুনেছি মুক্তিযুদ্ধের সময় সরকারি দলিল নষ্ট করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের ইন্ডিয়ান আর্মি রেকর্ডস, হ্যাঁ আর্মি রেকর্ড শুনেছি নয়, এটা আমি আমার বোধহয় ফার্স্ট ভলিউমে আমি ডকুমেন্টসগুলো দিয়েছি। যে রেকর্ডগুলো যে নষ্ট হয়েছে এগুলো পেপারসেই আছে, ডকুমেন্টসেই আছে, ধ্বংস হয়েছে। আমার ফার্স্ট ভলিউমে লেখা আছে এগুলো। নেতাজি সুভাষচন্দ্র কিছু বিতর্ক কিছু তথ্যের ফার্স্ট ভলিউমে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের নতুন অ্যাঙ্গেল এখানেই লেখা আছে। সব্যসাচী, পিনাকি ভদ্র ওয়াচিং। আমি এবার থেমে যাব। কতক্ষণ হলো? না, হয়ে গেছে প্রায় 35 মিনিটস। আজকে থামছি। শুভরাত্রি। আমি দেখি তোমাদের কিছু প্রশ্ন আছে কিনা। মুজিব নিজেই ইরাক থেকে আসা একজন দরবেশের বংশধর। এই জায়গাটা আমাকে শিওর হতে হবে জয়দেববাবু। মুজিব নিজেই তাজউদ্দিন সাহেবকে বলেছেন এই দেশটাকে ভেঙে ফেললে। হ্যাঁ, দ্যাটস এ ফ্যাক্ট। মুক্তিযুদ্ধের সরকার দলিল, হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়াতে একটা সিরিজ বেরিয়েছিল, এইটা আমি ডকুমেন্টসগুলো দিয়েছি আমার ফার্স্ট ভলিউম অফ নেতাজি সুভাষচন্দ্র। সব্যসাচী, আজকে রাখছি। হ্যাঁ, আজকেই একটা
পোস্ট আমি শেয়ার করেছি, তাতে নোট দিয়েছি, ভারতবর্ষের টেস্ট টিউব বেবির, ওয়ার্ল্ডের সেকেন্ড টেস্ট টিউব বেবির ফাউন্ডিং ফাদার ডক্টর সুভাষ মুখোপাধ্যায় আমার মাস্টারমশাই ছিলেন এনআরএস মেডিকেল কলেজে। তার কি ট্র্যাজিক পরিণতি করেছিল এই সিপিএম। এরা নাকি বিজ্ঞানকে শ্রদ্ধা করে, লাইফটাকে মিজারেবল করেছিল, ওয়ান আফটার অ্যানাদার প্লেসে ট্রান্সফার করেছিল, প্রকাশ্য মিটিংয়ে হিউমিলিয়েট করিয়েছিল। হি ওয়াজ ফোর্স টু কমিট সুইসাইড। এই স্কাউন্ড্রেলসগুলো, মার্কসিস্টস আর in India are scoundrels, if not proved otherwise. আর একটা তথ্য, ওয়েস্ট বেঙ্গলস 2024 voter roll contains 1.04 crore more names than the population. শুভরাত্রি।